সালাম এবং শুভেচ্ছা জানাই। বহুদিন নাসিম, আমরা কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর শেষে উনি যে স্টেটমেন্ট করেছেন সেটাই আমরা পড়ে আসবো। আজকে বিশেষ একটা বিষয় সবার আগে নিয়ে আসছে, যেটা আপনি জানেন কড়াইল বস্তিতে বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে। বাংলাদেশে আগুনে এরকম গরিব মানুষরা বারবার ক্ষতিগ্রস্ত হয়, এটা নতুন কোনো বিষয় নয়। এবং আগুনের দিনে সরকারিভাবে শেখ হাসিনার স্বর্ণালঙ্কার নিয়ে নতুন একটা বিষয় সামনে নিয়ে আসা হয়েছে এবং নেতৃত্বের জবাব দিয়েছেন। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? দেখুন, বাংলাদেশে এখন তো কোনো গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। মানুষের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে, গণমাধ্যমের কণ্ঠ অবরুদ্ধ, বন্ধ, দখল করে নেওয়া হয়েছে। এই অবস্থাতে কড়াইল বস্তি নিয়ে আমাদের সর্বপ্রথম আমরা গভীর দুঃখ এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি, যারা সম্পদ হারিয়েছে, বাড়িঘর বসত বাড়ি হারিয়েছে, সবকিছু শেষ হয়ে গেছে, আগুনে পুড়ে গেলে অবশিষ্ট কিছু থাকে না, ছাই থাকে, সেই মানুষগুলো এবং তারা যা হারিয়েছে, স্বজনদের ভিতরে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেককে হারিয়েছে, সব মিলিয়ে তাদের প্রতি আমার গভীর শোক, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শীত শুরু হয়েছে, এই সময়টি কিভাবে তারা অতিক্রম করবে, কিভাবে ঘুরে দাঁড়াবে, সেটাই আজকে বড় প্রশ্ন। আর সেই মানুষগুলোকে রিহ্যাবিলিটেশন করা, সেই মানুষগুলোকে ঘুরে দাঁড়াবার জন্য কোনো ব্যবস্থা না করে এটাকে ধামাচাপা দেওয়ার একটা অপকৌশল এই দখলদার সরকার, ফ্যাসিস্ট ইউনূস সরকার সবসময় একের পর এক চালিয়ে যাচ্ছে। আজকে মানুষগুলোর পাশে না দাঁড়িয়ে, এই অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা না নিয়ে, সাহায্য সহযোগিতা পদক্ষেপ না নিয়ে, উপরন্তু এমন উদ্ভট, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে চরিত্র হননের জন্য অথবা বাংলাদেশের মানুষের দৃষ্টিকে একদিক থেকে আর একদিকে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের সংবাদ সৃষ্টি করে, গুজব সৃষ্টি করে, মিথ্যাচার করে, মিথ্যাচার চালিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করা, অর্থাৎ মানুষকে বোকা বানানো, মানুষকে ঠকানো, মানুষকে বিভ্রান্ত করা। এটা যদি কোনো রাষ্ট্র ক্ষমতায় দখল করে যদি বসে থেকে যারা করে, তাদের চেহারা বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে, স্পষ্ট হয়েছে, বুঝতে পেরেছে। এবং এই অনৈতিক, অবৈধ, দখলদার ফ্যাসিস্ট সরকারের অনতিবিলম্বে এদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে চায়। এটাই এখন হলো সবচাইতে জনগণের প্রত্যাশিত এই আকাঙ্ক্ষা। এই যে স্বর্ণালঙ্কারের বিষয়টা নিয়ে, স্বর্ণালঙ্কারের যে বিষয়টা, এটা আমি আসলে আনতে চাচ্ছিলাম না। এটা তো গুজব, বিভ্রান্তিকর, এক ধরনের ইউনূস সাহেবের, তার সরকারের পৃষ্ঠপোষকতায় এক ধরনের ব্যাংক ডাকাতি অথবা স্বর্ণালঙ্কার লুট ডাকাতির মতো ঘটনা। আপনি দেখবেন আমাদের দেশে কতগুলো প্রচলিত আইন আছে, কতগুলো ব্যাংকিং আইন আছে, বাংলাদেশ ব্যাংক সেগুলোকে মেনটেইন করে অন্যান্য সকল ব্যাংকের ক্ষেত্রে। এমনকি দেশের এনবিআর এরও কিছু আইন আছে, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বিভিন্ন ধরনের আইনকে অনুসরণ করেই চলে। আজকে বাংলাদেশে সেগুলোর কোনো লেশ নেই। দেখেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ লকার যদি কখনো আপনার দেখতে হয় যে যদি খোলার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে যার লকার তাকে আগে জানাতে হবে, তার পূর্বানুমতি নিয়েই তো লকার খুলতে হয়। অনুমতি ছাড়া লকার ভাঙা এক ধরনের ডাকাতি ও দুর্বৃত্তায়ন। ৩, আমি ধাপে ধাপে যদি বলি, 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর
শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামালের নববিবাহিতা স্ত্রী এবং ঘাতকদের হাতে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকলের গহনা এই ব্যাংকের লকারে রাখা হয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গহনাও এই লকারে ছিল। 1996 সালের জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এবং তার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ, পঞ্চম বার মেয়াদেও তিনি এই লকারে একবারের জন্যও কিন্তু খোলেননি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার দায়িত্ব পালনকালীন সময়ে এই লকার খোলেননি। তার রেকর্ড ব্যাংক কর্তৃপক্ষের কাছে রয়েছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিনি এই লকার কখনোই খোলেননি এবং স্পর্শ করেননি। এই লকার ভাঙার অধিকার কারণে একটি অবৈধ ইউনূস দখলদার সরকারের হীনমন্যতার নগ্ন প্রকাশ। মনে রাখতে হবে, এই পরিবারটি একটি ঐতিহ্যবাহী, বুনিয়াদি এবং বংশ পরস্পরায় অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিভিন্ন অপকৌশলে জনগণের মধ্যে তার সততা, নিষ্ঠা প্রস্তুবিদ্ধ করতে চাইলেও তা কোনোদিনও সম্ভব হবে না। অবৈধ ইউনূস সরকার ব্যাংকে ডাকাতি করে লকার ভেঙে গহনা লুট করেছে বলে মানুষ কিন্তু বিশ্বাস করা শুরু করেছে। ইউনূসগণ অগ্রণী ব্যাংকে ডাকাতি করে লকার ভেঙে গহনা চুরি করেছে বলেই আমরা মনে করি। পূবালী ব্যাংকের গহনাগুলো কোথায় গেল, সে কোথায় গেল এবং কে নিয়েছে তদন্ত করতে হবে। এই বিষয়গুলো কিন্তু সবকিছুই কিন্তু একটা নাটকীয়, রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত হীন মানসিকতার বহিঃপ্রকাশ কিন্তু এই দখলদার সরকার তার এই অপকর্মের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছে। আমরা এই ঘটনাগুলোকে আমরা বলতে চাই, এটা তীব্র নিন্দা করি এবং এ ধরনের হীনমন্যতার পরিচয় দিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে একজন জনদরদী, দেশপ্রেমিক, রাজনৈতিক নেতার, যিনি রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের মানুষের খুবই পছন্দের এবং ভালোবাসার মানুষ, যাকে সমর্থন করে এখনো বাংলাদেশের মানুষ তাকে ফিরে পেতে চায় এবং তাকে দেশের বাইরে পাঠিয়ে দখলদার সরকার যে অন্যায় কাজটি করছে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যে প্রতারিত হয়েছে সে কথা কিন্তু বাংলাদেশের মানুষ এবং তরুণ প্রজন্ম, নবীন সবাই কিন্তু বারবার বলছে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্নকে সে দেশে ফিরে আসার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় দেশরত্ন শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তায় ভয় হয়ে, জনপ্রিয়তা দেখে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বই কিছু না। এই ষড়যন্ত্র এই দখলদার সরকার, ইউনূস সরকার করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার, সম্পদের করার অন্যায়ভাবে, বেআইনিভাবে কিভাবে দেশের সম্পদ, মানুষের সম্পদ, জমি, হাজার হাজার কোটি টাকা কার অ্যাকাউন্টে জমা আছে, ফিক্সড ডিপোজিট আকারে আছে, সেই টাকা কার, সে প্রশ্ন আজকে বাংলাদেশের 17 কোটি মানুষের। সে প্রশ্নের জবাব কিন্তু বর্তমান অনৈতিক দখলদার ইউনূস সরকারকে তার ব্যক্তিগতভাবেই এই প্রশ্নের জবাব বাংলাদেশের মানুষের কাছে অচিরেই, অতি সন্নিকটেই তাকে দিতে হবে। তাহলে বাহাদুর নাসিম, আপনি বলতে চাচ্ছেন যে এই লকারে
বঙ্গবন্ধু পরিবারের বঙ্গমাতা এবং তার 2 পুত্রবধূর স্বর্ণালঙ্কার ছিল, এবং ওয়াজেদ পুতুলেরও স্বর্ণালঙ্কার ছিল। এবং এই বিষয়টা আজকে সামাজিক মাধ্যমে শেখ হাসিনার একটা বক্তব্য এসেছে যে এগুলা তারা যখন বলছে আমার এগুলা কড়াইল বস্তিবাসীদের দেয়া হোক। এখন কি আমরা অপেক্ষা করবো গভর্নমেন্ট এটা দেয় কিনা? এটা তো খুবই ইতিবাচক কথা, গ্রহণযোগ্য কথা, এবং মানবিক মানুষ হিসাবে, একজন মানবিক মানুষ হিসাবে, দেশপ্রেমিক মানুষ হিসাবে, রাজনৈতিক নেতা, দেশের মানুষকে, অসহায় মানুষকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উনি প্রকাশ্যে যে কথাটি বলেছেন, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, এটা তো গ্রহণযোগ্য কথা। এবং সে কাজটি হলে দেশের মানুষের কষ্ট হবে। এবং এইরকম আমাদের নেত্রীর মতো এ ধরনের সকলকে, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, তাদের তো অনেক আছে। ইউনূস সাহেবের তো অনেক অনেক হাজার হাজার কাঠা জমি উত্তরাতে আছে, হাজার হাজার কাঠা জমি তার পূর্বাঞ্চলে আছে, রিসোর্ট আছে, এবং কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকে জমা আছে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে এফডিআর আকারে আছে, ওনার ব্যক্তিগত নামে আছে, ওনার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের নামে আছে। সেখান থেকে দেশের মানুষের এই দুর্যোগে, সেখান থেকে তো একটি পয়সা অতীতে কোনোদিনও দেওয়া হয়েছে, এবং এর কোনো নজিরই নাই, এর কোনো উদাহরণ নাই। তো আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষের সুখ দুঃখ অনুভব করার অন্তপ্রাণ মানুষ। উনি যেটা করেছেন, যেটা বলেছেন, সেভাবে অবশ্যই করা যেতে পারে। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু, বাংলাদেশের মানুষকে, এই অসহায় মানুষদেরকে, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ, একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক, একজন প্রধানমন্ত্রী, যিনি সময়ের পরীক্ষায় বারবার নিজেকে তার দক্ষতা, যোগ্যতা, সততার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের, 17 কোটি মানুষের হৃদয়ে, মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। আপনি যে কথাটা বললেন, পাশাপাশি যে কথাটা বললেন যে ইউনূস সাহেব, উনার কোনো আসলে রেকর্ড নেই, উনি কোনোদিন নিজে কাউকে, দেশের মানুষকে দান করেছেন কোনো কাজে, উনার রেকর্ড নেই। আর একটা বিষয় হচ্ছে, এই যে জমির কথা বললেন, তার রিসোর্ট, এগুলো তো আওয়ামী লীগের আমলে দেয়া, তাই না? এটা কোন আমলে দেওয়ার সেটা বড় প্রশ্ন না। এই প্রশ্নটা হলো, এত সম্পত্তির মালিক হয়ে এভাবে, দেখুন একটা আইন আছে, একজন মানুষের কতটুকু জমির মালিক হতে পারে। তার জন্য কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা সরকারের সময় তিনি সাধারণ মানুষের, যাতে ভূমিহীন মানুষের সংখ্যা যখন বেশি ছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে, তিনি কিন্তু জমির একটা সিলিং করে দিয়েছিলেন। সেই সিলিং ছিল 50 বিঘা। আর সেই সিলিংকেও কিন্তু, নীতিকেও কিন্তু ইউনূস সাহেব মানেননি, এবং সে কারণে বাংলাদেশে ভূমিহীন মানুষের ভূমি দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। বঙ্গবন্ধু তার সরকারের সময় থেকে এই নীতিকে অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যতবার প্রধানমন্ত্রী হয়েছেন, তার কিন্তু লক্ষ্যই ছিল ভূমিহীন মানুষদেরকে ভূমি দেওয়া, একজনও মানুষও যাতে ভূমিহীন না থাকে, এটা ছিল তার এবং ওনার সরকারের লক্ষ্য। যে কারণে 40 লক্ষ গৃহহীন মানুষকে গৃহ প্রদানের লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন, এবং 40 লক্ষ ভূমিহীন মানুষকে, আমার মনে হয় তার চেয়ে তো বেশি ভূমিহীন মানুষকে লক্ষ্য করে, যাতে কোনো মানুষ, বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন না থাকুক, তার নিজস্ব শেকড় থাকুক, তার নিজস্ব একটা ঠিকানা থাকুক, তিনি ভূমিহীন এই পরিচয় থেকে বেরিয়ে এসে প্রতিটি মানুষ এই মাটির অংশীদার, এটা করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন। এবং প্রায় 30 লক্ষের উপরে
ভূমিহীন মানুষরা ভূমি পেয়েছে এবং গৃহহীন মানুষদের গৃহ দেওয়া হয়েছে। এটা রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয়ভাবেই নিয়েছে এবং উনি ব্যক্তিগতভাবে এ ধরনের ভূমিহীনদের যেখানে ঘর দেওয়ার মতো ব্যবস্থা আছে, জমি নাই, সেক্ষেত্রে জমি কেনার জন্য, ভূমি কেনার জন্য উনি ওনার নিজস্ব আয়ের থেকে টাকা থেকে 5 কোটি টাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ট্রাস্টের থেকেও তিনি টাকা দিয়েছে, দান করেছেন রাষ্ট্রকে, সরকারকে, যাতে ভূমিহীনদের ভূমির যাতে কেনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, এবং দেশবাসীর কাছে, বিত্তশালীদের কাছেও তিনি আহ্বান জানিয়েছে। এটা কিন্তু স্মরণযোগ্য এবং উল্লেখযোগ্য বিষয়। এগুলো হলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার 15.5 বছরের টানা দেশ পরিচালনার সময় উনি কিভাবে মানবিক দৃষ্টি থেকে কিভাবে মানুষকে, অসহায় মানুষের, ভূমিহীন মানুষদেরকে, গৃহহীন মানুষদেরকে গৃহ দেওয়া, সেই হতাশাগ্রস্ত মানুষগুলোকে আশায় জাগরিত করা, তাদের ঠিকানা, তাদের ঘর, তাদের বেঁচে থাকার সম্ভাবনা, তাদের ঠিকানায় তারা আবাদ করবে, হ্যাঁ, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যতটুকু সম্ভব ন্যূনতম সুযোগটুকু তৈরি করার যে স্বপ্ন দেখেছিলেন দেশরত্ন শেখ হাসিনা, তার প্রতিদান তো ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ঠ্যাঙারে বাহিনী, দখলদার বাহিনী তার প্রতিদান দিচ্ছে। এ ধরনের অনৈতিক এবং ষড়যন্ত্রমূলক, প্রহসনমূলক এবং অসাংবিধানিকভাবে ক্যাঙ্গারু কোর্ট সৃষ্টি করে আইসিটি, তথাকথিত আইসিটি আদালতে সর্বোচ্চ শাস্তি প্রদান, যা দুনিয়ার কোনো সংস্থা, কোনো মানবতাবাদী হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এমনকি প্রতিষ্ঠান, উন্নত সমৃদ্ধ দেশগুলো এটা মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ তো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, প্রতিবাদ করেছে, এবং প্রতিবাদের মধ্য দিয়ে তার এই অবৈধ কর্মকাণ্ড, বিশেষ করে তথাকথিত অসাংবিধানিক আইসিটি আদালতের এই মিথ্যাচার, প্রহসন, নাটক রায়ের বিপক্ষে তীব্র ঘৃণা প্রতিবাদ জানিয়েছে। এটাই হলো একজন মানবিক মানুষের দৃষ্টিভঙ্গি, আর একজন অমানবিক, প্রতিহিংসা পরায়ণ এবং রাজনীতিকে ধ্বংস করা, বিরাজনীতিকরণের যে মানুষগুলো আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, রাজনীতিবিদদের চরিত্র হনন করা মানিটাই হলো, উদ্দেশ্য প্রণোদিত চরিত্র হনন করার মানিটাই হলো রাজনীতিকে ধ্বংস করে দেওয়া, বিরাজনীতিকরণের পথে হাঁটে, নৈরাজ্যবাদী, নৈরাশ্যবাদী এরা এই কাজগুলো করে, তারা বাংলাদেশকে ভালোবাসে। আমরা একটু বেশি একটু প্রসঙ্গে যাই। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ ঘুরে গিয়েছে, এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উনি কথা বলেছেন। কমনওয়েলথের একটা টিম এর আগেও বাংলাদেশ ঘুরে গিয়েছে, এবং উনি চলে যাবার পর উনি একটা এক্স হ্যান্ডেলে উনি একটা মেসেজ দেওয়ার পরে আমরা জানলাম ওনার সার্বত্তা কি এই সকলের আর কি। সেখানে যিনি বলেছেন সবাইকে নিয়ে একটি নির্বাচনের কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে আওয়ামী লীগের অন্তত 3 জন নেতার সঙ্গে ওনার কথা হয়েছে, এবং জাতীয় পার্টির 2টো গ্রুপ ওনার সাথে আলোচনার সময় স্পষ্ট করে বলেছে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন দেশে শান্তি আসবে না, নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না। কমনওয়েলথ মহাসচিবের মতো একটা ব্যক্তির এ ধরনের যে বুঝতে পারে বাংলাদেশের পরিস্থিতিটা, এটা কি আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা ফুরফুরে আমেজ নিয়ে এসেছে? দেখুন, কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসেছে, তার আগেও আর একটা টিম বাংলাদেশে এসে গিয়েছে আমরা যতটুকু জানি। তিনি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে দেখা করেছে, কথা হয়েছে, ইভেন কি যে বিষয়গুলো সম্পূর্ণরূপে চেপে গিয়েছিলেন, সম্পূর্ণরূপে চেপে গিয়েছে। কমনওয়েলথ মহাসচিব যখন আসেন একটি দেশে যান, কমনওয়েলথভুক্ত সদস্যদের রাষ্ট্রগুলোতে, সেখানে কিন্তু তাকে একটা তার বিষয়গুলো, তার সফরসূচি, কর্মসূচি কিন্তু গোপন রাখার কোনো সুযোগ নাই। বাংলাদেশ সেই হলো এমন একটি দেশ, দখলদার ইউনূস সরকারের শাসন আমলে
সেটাকেও উনি চাপিয়ে রেখেছিলেন, সম্পূর্ণরূপে চাপিয়ে রাখার চেষ্টা করেছে। অর্থাৎ গণমাধ্যমকে কিভাবে কণ্ঠরোধ করতে হয়, গণমাধ্যমকে কিভাবে দখল করতে হয়, দখলদারিত্বের নজির কিন্তু বর্তমান সরকার, অনির্বাচিত অসাংবিধানিক সরকার দেখিয়েছে। এটা দেশবাসী এখন বুঝতে পারছে। আপনি যেটা বলছেন, উনি চলে যাওয়ার সময় তিনি একটা মতামত ব্যক্ত করেছেন, উনি কিছু ছবি দিয়ে ওনার ব্যক্তিগতভাবে এবং মহাসচিব হিসাবে অফিস থেকে একটা ঘোষণা এসেছে। তা না হলে হয়তো এটুকু আপনিও জানতে পারতেন না, দেশবাসী জানতে পারতেন না, আমরাও জানতে পারতাম না। যখন বিষয়টি এই জায়গাটাতে হলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে আছে, ব্যাপারটা এরকম না। তবে একটা ঠিক যে কমনওয়েলথ মহাসচিব যে এই উপলব্ধিটা যিনি প্রকাশ করেছেন, যা সত্য যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হওয়া দরকার, গণতান্ত্রিক সাংবিধানিক পথে ফিরে আসতে হলে, মানে যেটাকে বলা হয় ইনক্লুসিভ ইলেকশন, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক, এবং সে নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়া প্রয়োজন। তা না হলে সেক্ষেত্রে কমনওয়েলথের পক্ষ থেকে এই নির্বাচনে তারা অবজারভার পাঠাবে কি পাঠাবে না, এটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। এবং এই নির্বাচনকে বৈধতা কতটুকু হবে সেই প্রশ্ন তার কথার থেকে বেরিয়ে এসেছে। এবং তিনি যাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করেছে, সেক্ষেত্রে তাদের মতামত দিয়েছে। জাতীয় পার্টির পক্ষ থেকে দুই পক্ষের সাথে তার কথা হয়েছে, তাদের সাথে আলাপ মিটিং হয়েছে। তাদের মতামতও তারাও বলেছে যে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের নির্বাচনের বাইরে রেখে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হবে না, অর্থবহ নির্বাচন হবে না। তাতে গণতন্ত্র ধারাবাহিকতা ফিরে আসার চাইতে দেশে আরো খারাপ স্থিতিশীলতার পথে না যে আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই সবগুলো বিষয় নিয়ে আমরা মনে করি যে যারা বাংলাদেশের কমনওয়েলথভুক্ত দেশগুলোর সদস্য, তাদেরও কোনো কোনো গুরুত্বপূর্ণ দেশের হাই কমিশনারদের সাথেও বোধহয় ওনার মিটিং হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো, অধিকাংশ দেশই কিন্তু তারা বলেছে যে বাস্তবতা হলো ইনক্লুসিভ ইলেকশনের খুবই প্রয়োজন। সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু প্রকারান্তরে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে সংখ্যাগরিষ্ঠ মানুষের দল হিসাবে, অন্তত গত নির্বাচনগুলো যদি, গত 3টি নির্বাচনের জরিপ যদি বাদও দেওয়া হয়, তার আগের এবং পরে, মানে জাতিসংঘে কমনওয়েলথের স্ট্যান্ডার্ড অথবা অন্যান্য প্রতিষ্ঠানের যে স্ট্যান্ডার্ড যদি বিবেচনা করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগ 40% উপরে ভোট তারা পেয়েছে অ্যাভারেজ। সেই দলকে বাদ রেখে যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন অর্থবহ হবে না, গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ দেশটাকে আরো একটি ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়তারা ছাড়া আর কিছু নাই। সব মিলিয়ে আপনি যখন জরিপের উল্লেখ করেছেন, সর্বশেষ একটা জরিপের তথ্য দিয়েছেন হচ্ছে ডেভিড বার্গম্যান, প্রথম আলোর একটা লেখায়। সেখানে তিনি বলেছেন বিএনপি এবং জামাতের ভোটটা এখন খুব একটা ব্যবধান নাই তাদের মধ্যে, কিন্তু যারা প্রকাশ্যে বলতে চাননি কারা ভোট দেবেন, বার্গম্যান চিহ্নিত করেছেন এরা মূলত আওয়ামী লীগের ভোটার। এবং তিনি উল্লেখ করেছেন বিশেষ করে যুব সমাজের মধ্যে আওয়ামী লীগের ভোট বাড়ছে, এবং সেটা কিন্তু 60% বেশি। এই কারণেই কি এই দলগুলো আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে দেখতে চায় না, যারা প্রতিদিন বলছে আওয়ামী লীগকে ভোট দেওয়া যাবে না। প্লাস হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, কিংস পার্টির নেতা, তিনি সর্বশেষ বলেছেন শেখ হাসিনার আগে ফাঁসি কার্যকর হবে, তারপর তিনি দয়া করবেন বা তিনি ঠিক করবেন আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা। ধন্যবাদ। আওয়ামী লীগকে জনপ্রিয়তায় তো ভয় পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার দল, তার সমর্থিত দল
এনসিপি হাসনাত আব্দুল্লাহ যে পার্টির নেতা, তারা এই ধরনের কথা বলবে। ইনুস যা বলে, ইনুস যা চায় ওরা তাই বলে, এটা দেশবাসী জানে। এবং এদের কি অবস্থা রাজনৈতিক এবং জনগণের সমর্থন কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে, সেটাও দেশবাসী সহ আপনারা সবাই জানেন। তো তাদের ইচ্ছায় বাংলাদেশের গণতন্ত্র যাত্রা, গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেটা বন্ধ করা হবে, বন্ধ হয়ে থাকবে। ফ্যাসিস্টরা ক্ষমতা দখল করে থাকবে এবং অনাদিকাল পর্যন্ত নির্বাচন বর্জন করে এবং জঙ্গিদের, সন্ত্রাসীদের এবং মব সন্ত্রাসীদের মব ভায়োলেন্স ধারাবাহিকভাবে চালিয়ে যাবে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে মিথ্যে মামলা, হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে হিন্দুদের উপরে অত্যাচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর নিপীড়ন, নির্যাতন, লুণ্ঠন, এগুলো চালিয়ে যাবে এবং এর কোনো বিচার হবে না। বিচার হবে কার? আওয়ামী লীগের। বিচার হবে কার? সবচাইতে বড় রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, সেই দলের নেত্রী, সবচাইতে বেশি ভোট পেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিচার করা, তাকে মিথ্যা মামলায় প্রহসনমূলকভাবে ষড়যন্ত্র ফাঁসি দেওয়া, আওয়ামী লীগের বিচার করা, ফাঁসিতে ঝুলাতে হবে, এমন ভাবখানা মনে হয় আইন, বিচার, রাষ্ট্র ব্যবস্থা এবং দেশ কোনো একজন মানুষের, আমি তার নাম আমি উচ্চারণ করতেছি না, কেমন মানুষের মুখ থেকে উচ্চারিত হয় আর তাকে সমর্থন দেন, তাকে তার পক্ষ নিয়ে কথা বলেন, কথায় এবং সময়ে অসময়ে ওনারা যমুনায় চলে যান, ওনার রাগ ভাঙান, ওনার গোসা হইলে ওনারা গেলেই উনি দেখে হাসি দিয়ে ওনার গোসা দূর হয়ে যায়। এটাই তো চলছে বাংলাদেশে। এভাবে যদি এ সকল তথাকথিত রাজনীতিবিদ এবং এদের ইচ্ছার চরিতার্থ করার জন্য, এদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করে যাচ্ছেন, এর জবাবদিহিতা তো বাংলাদেশের মানুষের কাছে তাকে করতেই হবে। তিল তিল করে বাংলাদেশের মানুষ এবং গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা এইগুলো তো তার কাছ থেকে আদায় করবে। এই অধিকার তো বাংলাদেশের মানুষের আছে, এই অধিকার তো আওয়ামী লীগের নেতা কর্মীদের আছে, এই অধিকার থেকে তো বঞ্চিত করতে পারবে না। কদিন আপনি আসলে যথাযথ পয়েন্ট আউট করেছেন যে জিনিসটা হচ্ছে রাজনৈতিক দলের বিচার হচ্ছে জনতার আদালতে, জনতার আদালতে ইলেকশন। এবং আওয়ামী লীগকে যদি তারা মনে করে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নাই, আওয়ামী লীগের পক্ষে কোনো লোক নাই, আওয়ামী লীগকে তো ইলেকশন করতে দিলে মানুষ ঠিক করবে আওয়ামী লীগকে তারা চায় কি না। সেটাই তো। আরেকটা প্রসঙ্গে আসি, বাউদ্দিন আছে, ভারত আজকে অফিসিয়ালি জানিয়েছে, এর আগে আমরা শুনেছিলাম ভারতকে একটা চিঠি দেওয়া হবে, শেখ হাসিনার যে বিতর্কিত বিচার আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায় নাই, ভারতকে চিঠি দেওয়া হবে ওনাকে হস্তান্তরের জন্য। ভারত আজকে অফিসিয়ালি জানি তারা চিঠিটা পেয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করছে। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? তারা তাদের অবস্থান থেকে গণতান্ত্রিক দেশ হিসাবে তাদের যে দৃষ্টিভঙ্গি, আইনগত, কূটনৈতিক নানান বিবেচনায় তারা এটা করে এবং তারা তো একটি গণতান্ত্রিক দেশ, তারা আমাদের নিকট প্রতিবেশী, আমাদের সাথে তাদের নিবিড় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা দুই দেশের, এগুলো তো নিবিড়ভাবেই আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে আমরা পেয়েছি, আমরা সেভাবেই পেতে চাই। সেই দিক থেকে আমরা অবশ্যই পজিটিভলি দেখি এবং এটাই তারা দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে তারা তাদের মতামত ব্যক্ত করছে। এটা নতুন কিছু নয়, এটা 2024 সালের 5ই আগস্ট থেকেই, পরপর থেকেই আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতির প্রতি তারা যে সংবেদনশীল যে দায়িত্ব পালন করেছে। অবশ্যই আমরা এই বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে এবং সম্মানের সাথেই আমরা দেখি।
ভারতকে ভারতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, সর্বশেষ কিন্তু জামাতের আইনজীবী শিশির এটা বলেছেন এইভাবে যে বাংলাদেশ ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে, শেখ হাসিনা তো ভারতে বন্দি না, শেখ হাসিনা ভারতে গেস্ট, কাজে এই বন্দি বিনিময় চুক্তিটা এইভাবে এখানে কার্যকর হয় না। এবং ভারত কিন্তু এই আদালতকে সমর্থন করে নাই। এবং আন্তর্জাতিক আদালত যেটা হেগের, যেখানে বলা হচ্ছে হেগে তারা যাবে, ওই আদালতের ভারত কোনো স্বাক্ষরিত দেশ না। বাংলাদেশ আরেকটা প্রসঙ্গে আসি, আপনাকে জন পেয়েছি, আমি খুব অল্পতে অনেক কিছু জানার চেষ্টা করছি আমাদের দর্শকদের জন্য। আপনারা সর্বশেষ যে কর্মসূচি ঘোষণা করেছেন 30 নভেম্বর পর্যন্ত, এটা মূলত মিছিল, বিক্ষোভ, প্রতিরোধ এইসব কর্মসূচির নামে। আপনাদের যে সর্বশেষ লকডাউন যেটা 13 নভেম্বরের, সেই লকডাউনের বিশাল সাফল্যের পর, প্রভাবিত সাফল্যের পরে আপনাদের কর্মীরা নিশ্চয় আরো কঠোর কোনো কর্মসূচি চাচ্ছিল। এই কর্মসূচিটা আপনাদের কর্মীদের সন্তুষ্ট করতে পারবে? দেখুন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সবসময় জনগণের দিকটাকে আমরা মানে তাদের ভালো মন্দ, তাদের কষ্টগুলোকেও আমরা বিবেচনায় নিয়ে থাকি। যেহেতু আমরা পরপর কয়েকদিন কর্মসূচি দেওয়ার পরে জনগণের যাতে দুঃখ কষ্ট যাতে না বাড়ে সেই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি। কারণ শাটডাউন এবং লকডাউন পরপর 3 দিন কর্মসূচি পালিত হওয়ার পরে মানুষের তো, আমাদের সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ আছে, কর্মজীবী কর্মহীন মানুষ আছে, তাদের তো বেঁচে থাকতে হবে, তাদের সেই সুখ দুঃখের বিষয়গুলো তো আমাদের দেখতে হয়। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, দায়িত্বশীল দল, জনমতকে আমরা সর্বাধিক গুরুত্ব দিই এবং জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্যই তো রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রাম, স্থিতিশীল বাংলাদেশ, সাংবিধানিক বাংলাদেশ, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির পুনরায় ফিরে যাবার লক্ষ্যেই তো আমাদের আন্দোলন। সেই জায়গাটাতে আমরা একটু সময় নিয়েছি, মানে মানুষকে এই যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আবার সময় আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এবং আন্দোলনে মানুষের যে 13ই নভেম্বর যে সারা দেশব্যাপী, শুধু ঢাকা না, সেটা সেই লকডাউন কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সমর্থন, মানুষের নৈতিক সমর্থন আমরা পেয়েছি। এই নৈতিক সমর্থন দেশরত্ন শেখ হাসিনার উপরে, তাকে ঘিরে যাতে মিথ্যা অবৈধ আদালত অনৈতিকভাবে যে বিচার করতে চাচ্ছে তার বিপক্ষে মানুষের জনমত, এটা হলো আমাদের নৈতিক শক্তি। আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি, আমরা বলেছি মিছিল এই অবৈধ আদালতের বিপক্ষে, এই অবৈধ রায়কে প্রত্যাখ্যান করছে বাংলাদেশের মানুষ, আন্তর্জাতিক দুনিয়া, এমনকি জাতিসংঘ থেকে আরম্ভ করে মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, সবাই কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছে। এই আদালতের গঠন প্রণালী, বিচার প্রক্রিয়া এবং এই আদালতের অস্তিত্ব নিয়েও অনেক বিতর্ক এবং এটার বৈধতা নিয়ে অনেক ধরনের যৌক্তিক অসাংবিধানিক যে যুক্তিগুলোতে তুলে ধরা হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে এটা এই আদালতটাই সম্পূর্ণরূপে অবৈধ। সুতরাং এই অবৈধ আদালতের রায়ের বিপক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে। এখন আমরা প্রতিবাদ মিছিল, প্রতিরোধ মিছিল, বিক্ষোভ মিছিল, জনমত বৃদ্ধির জন্য জনগণের কাছে এই অনৈতিক অবৈধ বিষয়গুলোকে তুলে ধরা, প্রচার করা, গণসংযোগ করা, জনমতকে আরো বৃদ্ধি করা, এগুলো কিন্তু আন্দোলনের অংশ। এগুলোকে ঢিলে বলা অথবা ঠান্ডা বলার কোনো সুযোগ নেই। কারণ জনমতটাই হলো একসময় জনগণের জনমত যখন প্রতিবাদ প্রতিরোধে অগ্নিগর্ভ হয়ে উঠবে, সেই উত্তাপে কিন্তু
সেই গণতান্ত্রিক আন্দোলনের উত্তাপে কিন্তু সবকিছু ছারখার হয়ে যায়। এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে অতীতে বারবার এই ইতিহাস প্রমাণিত হয়েছে, ইতিহাস আছে। সেজন্য আমরা যে কর্মসূচি দিয়েছি, কর্মসূচির মূল লক্ষ্য কি? লক্ষ্য তো একটাই, সেটা হলো এই অবৈধ আদালতের রায়কে প্রত্যাখ্যান। বাংলাদেশের মানুষ মানে না এই অবৈধ আদালত যেটা গঠনের সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসা পরায়ণ কে করেছে? অবৈধ দখলদার সরকার, অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার দোসররা এবং তার গং। সুতরাং এই গংদের পদত্যাগে বাধ্য করাই হলো আমাদের আন্দোলনের মূল লক্ষ্য, এবং যত দ্রুত এই অবৈধ দখলদারদের হাত থেকে রাষ্ট্র মুক্তি পাবে, বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, গণতান্ত্রিক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় মানুষরা এই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর এবং রাজাকার এবং সেই রাজাকারদের সাথে দোসরদের সাথে তাল মিলিয়েছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস গং এবং জামাতি ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি সহ কিছু কতিপয় রাজনৈতিক দল। সুতরাং এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ধাপে ধাপে আন্দোলন করছি। আমরা চাই না আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করে দেওয়া হয়, আওয়ামী লীগের মতো জনপ্রিয় এবং সর্বাধিক জনগোষ্ঠী আওয়ামী লীগকে ভোট দিয়ে, আওয়ামী লীগের মার্কার নৌকায় ভোট দিয়ে দেশরত শেখ হাসিনাকে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে বারবার। সেই গণতান্ত্রিক দল নির্বাচন করতে পারবে না। সেই আওয়ামী লীগকে বিচার করতে হবে, আওয়ামী লীগের সভাপতিকে, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে সবাইকে কারাগারে বন্দী করে রাখতে হবে, রাখা হয়েছে এবং তাদের অত্যাচার নির্যাতন করা হচ্ছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী দেশের ভিতরে দেশের বাহিরে যেভাবে দিনাতিপাত কষ্ট করছে, আত্মগোপনে আছে অথবা আপনাদের এই যে কর্মসূচিগুলোর মধ্যে একটা কর্মসূচি শিরোনাম হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধটা কাদেরকে? প্রতিরোধ যেসব রাজনৈতিক দল এখন ইলেকশন নিয়ে ব্যস্ত, আপনাদের ইলেকশন করতে দেবে না, এই প্রতিরোধ তাদের ক্ষেত্রেও প্রযোজ্য? প্রতিরোধটা মূলত মব সন্ত্রাসী, যেটা বর্তমান সরকারের যে মব সন্ত্রাসী বাহিনী যারা মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, সেই মব সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। সেই মব সন্ত্রাসীদের হাত থেকে মানুষকে সম্পদ, জীবন এবং রক্ষা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে হবে। এর পাশাপাশি যেখানে অবৈধভাবে এবং অসাংবিধানিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সাজানো নাটক মঞ্চস্থর নামে, নির্বাচনের নামে তথাকথিত নির্বাচন করার যে পায়তারা, সেক্ষেত্রে এই মব সন্ত্রাসীরা সেক্ষেত্রে তাদেরও ঠ্যাঙারি বাহিনী হিসেবে একই বাহিনী, ভিন্ন নয়। এদেরকে মোকাবেলা করার মধ্য দিয়ে দেশে অনৈতিক, জনগণের বিপক্ষে, জনমতের বিপক্ষে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের পথে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীরা যে নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করে, নির্বাচনকে নাটক করে যেন তেন ভাবে যারা জঙ্গি ঘনিষ্ঠ এবং দেশ বিরোধী শক্তি, পাকিস্তানি গোষ্ঠী, পাক স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর যারা ঘনিষ্ঠ, তাদেরকে হাতে দেশের দায়িত্বটা অর্পণ করে দিয়ে নিজেকে রক্ষা করার যে অপকর্মটি এখন হচ্ছে বলে দেশের মানুষ মনে করে, অবশ্যই বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো অপশক্তিকে, যে কোনো খনিদের দোসর, রাষ্ট্রের সংবিধানের বিপক্ষে, দেশের গণতন্ত্রের বিপক্ষে, দেশের মানুষের বিপক্ষে, যারা সত্যিকার ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচনের বিপক্ষে যারাই কাজ করবে, তাদের বিপক্ষে প্রতিরোধ করার অধিকার, সাংবিধানিক অধিকার আমাদের আছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর আছে, বাংলাদেশের প্রগতিশীল মানুষ, বাংলাদেশের জনগণের আছে।
প্রতিটা কর্মসূচিকে সামনে রেখে কিন্তু গ্রেপ্তার বেড়ে যায় বা সারা দেশে। এই কর্মসূচিগুলো প্রতিহত করার জন্য গ্রেপ্তার কিন্তু শুরু হয়েছে। নেতা কর্মীদের কি মেসেজ দেবেন? আমরা বলবো, বাংলাদেশের মাটিতে কোনো অনৈতিক কাজ, কোনো দেশবিরোধী কাজ অথবা বাংলাদেশের মানুষদেরকে যারা ধ্বংসের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, এবং আমাদের জনগোষ্ঠীর মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, কিষানি, কর্মহীন মানুষদের যে দুর্যোগ, এই দুর্যোগের হাত থেকে মুক্তির জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আরো বৃহত্তর ত্যাগের জন্য স্যাক্রিফাইস করতে হবে, এবং এই অবৈধ দখলদার এই গোষ্ঠীকে যত দ্রুত আমরা বিদায় করতে পারবো তার জন্য আমাদেরকে জনমত তৈরি করে দুর্বার গণ আন্দোলন তৈরি করতে হবে। এবং অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। দুর্বার আন্দোলন রচনার জন্য প্রস্তুতি নেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি, এবং আমরা মনে করি দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের প্রতিটি পর্যায়ের মানুষের সাথে আমরা আরো নিবিড়ভাবে কাজ করি। যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে হবে, যে কোনো মূল্যে আওয়ামী লীগের সকল পর্যায়ের মানুষের সাথে, জনগণের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলে অচিরেই অনতি বিলম্বে আওয়ামী লীগের পক্ষ থেকে যে কর্মসূচি দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা ঘোষণা করব, সেই কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করে এই অবৈধ দখলদার, এই ঠ্যাঙারে বাহিনীর হাত থেকে পদত্যাগে বাংলাদেশের জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে, এবং এই অবৈধ দখলদার ইউনূস সরকারের পদত্যাগে বাধ্য করে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা স্থিতিশীল বাংলাদেশ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে লড়াই করতে হবে। গত 17 নভেম্বর আপনাদের কিন্তু রায় নিয়ে ব্যস্ত রেখে সরকার বড় চুক্তি করে ফেলেছে বন্দর নিয়ে। এই চুক্তির বিরুদ্ধে কিন্তু চট্টগ্রামে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনকে কি আপনারা সমর্থন দেবেন? দেখুন, আমরা ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে দেশপ্রেমিক জনগণের স্বার্থে, জনস্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে আমরা সকল আন্দোলনের পজিটিভলি এবং ইতিবাচক সমর্থন আমরা সবসময় করে আসছি। গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগের এই ইতিহাস আছে। বাউলদের উপর আক্রমণ যেটা চলছে সারা দেশ জুড়ে, কিভাবে তাদের রক্ষা করার জন্য নেতাকর্মীদের বলবেন? আমাদের নেতাকর্মীরা বাউলদের পাশে দাঁড়িয়েছে। এটা আমরা ধর্মীয় আবেগের জায়গায় নয়, একান্তই আমরা মনে করি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে, বাঙালি জাতিসত্তার সাথে বাউল সঙ্গীত, বাউলের একটা নিবিড় সম্পর্ক আছে। সেটাকে আমাদেরকে অবশ্যই এই আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য বাউল সঙ্গীতের সাধকদেরকে আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার। মানে অন্যায়ভাবে, অনৈতিকভাবে তাদের উপর আক্রমণ করা, তাদেরকে গ্রেপ্তার করা, অত্যাচার করা, নিপীড়ন করা, তাদেরকে পিটিয়ে, গণপিটুনি দিয়ে, মব সন্ত্রাস করে তাদেরকে হত্যা করা, এগুলো অনৈতিক এবং অন্যায়। এবং এই অন্যায়ের বিপক্ষে আমরা সবসময়ই আমরা সোচ্চার, আমরা প্রতিবাদী, আমরা এগুলোকে আমরা নিন্দা জানাই এবং আমরা এগুলো কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই।